আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটা হলো প্রদর্শকদের একটা সিলেবাস নিয়ে, যে সিলেবাস থেকে প্রদর্শকের প্রশ্ন হবে। প্রদর্শকটা হলো স্কুল লেভেলের বায়োলজির প্রদর্শক। তো এই সিলেবাসটা স্কুলের যে সিলেবাসটা ছিল সহকারী শিক্ষকের, সেই সহকারী শিক্ষকের সিলেবাস থেকেই প্রদর্শক নিয়োগের প্রশ্নটা হয়ে থাকে। বিগত বছরে এরকম দেখা গেছে যে স্কুল লেভেলের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস থেকেই প্রশ্ন করা হয়েছে। তো স্কুল লেভেলের সিলেবাসটাতে 10টা ইউনিট ছিল। প্রথমটাতে ছিল যেমন সেল এবং সেল ডিভিশন এবং টিস্যু। সেল ডিভিশন এবং টিস্যু থেকে যে প্রশ্নগুলো হতে পারে, আমি স্কুল লেভেলের একটা ভিডিও তৈরি করেছি, আপনারা ওখান থেকে দেখতে পারেন। তবু আবার নতুন করে বলছি। যেমন এখানে আছে প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, টাইপিক্যাল প্লান্ট সেল, টাইপিক্যাল এনিম্যাল সেল, আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এগুলো সংজ্ঞা এবং এগুলোর মধ্যে পার্থক্য। তারপর আছে সেল অর্গানেলস, সেল মেমব্রেন, সেল ওয়াল। হ্যাঁ, সেল মেমব্রেন, সেল ওয়াল কিভাবে গঠিত হয়, তাদের রাসায়নিক এবং ভৌত গঠন, হ্যাঁ, তাদের মধ্যে পার্থক্য, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়ার গঠন। হ্যাঁ, তারপর আছে প্লাস্টিড কি, প্লাস্টিডের প্রকারভেদ, প্লাস্টিডের গঠন, রাইবোজোমের গঠন, ভৌত গঠন, রাসায়নিক গঠন। তারপরে কাজ, গোলজি বডির গঠন, নিউক্লিয়াস, ক্রোমোজোম এবং ডিএনএ আরএনএ আছে। ডিএনএ আরএনএ কি, ডিএনএ এর গঠন, ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য কি। তারপর আছে জিনের সংজ্ঞা, এরকম আসতে পারে। তারপর আছে সেল সাইকেল। সেল সাইকেলের মধ্যে আছে অর্থাৎ কোষচক্রটা আপনার পরে নেবেন। তারপর আছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিউসিস, কোষ বিভাজন। হ্যাঁ, এগুলোর ধাপসমূহ এবং এগুলোর ইম্পর্টেন্স, মাইটোসিস এন্ড মিউসিসের ইম্পর্টেন্স এবং তাদের মধ্যে পার্থক্য। তারপর আছে টাইপস অফ প্লান্ট টিস্যু এবং টাইপস অফ এনিমেল টিস্যু। প্লান্ট টিস্যু অর্থাৎ উদ্ভিদের যে টিস্যুর প্রকারভেদ এবং এনিমেল যে টিস্যুর প্রকারভেদ আছে, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। তো এই ছিল সেল ডিভিশন এন্ড টিস্যু থেকে, অর্থাৎ 1 নম্বর যে প্রশ্নটা হবে, যে ইউনিট থেকে 1 নম্বর ইউনিটের প্রশ্ন। দ্বিতীয় যে ইউনিটটা আছে এটা হলো ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস তত্ত্ব। এখানে আছে কনসেপ্ট অফ ট্যাক্সোনমি, ক্লাসিফিকেশন এন্ড নোমেনক্লেচার। হ্যাঁ, ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের যে শ্রেণীবিন্যাসে আছে, প্রাকৃতিক, কৃত্রিম, জাতিজনিত শ্রেণীবিন্যাস। যেমন আছে আর্টিফিশিয়াল, তারপর আর্টিফিশিয়াল থ্রিউফাস্টাস, ন্যাচারালের মধ্যে আছে বেন্থাম এন্ড হুকারের, আর ফাইলোজেনেটিকের মধ্যে অ্যাংলার এন্ড প্রান্টালের শ্রেণীবিন্যাস। আপনারা এগুলো একটু পড়তে পারেন। হ্যাঁ, এখানে বেন্থাম, হুকার এবং অ্যাংলার ও প্রান্টলের ফাইলোজেনেটিক শ্রেণীবিন্যাসটা খুবই ইম্পর্টেন্ট। আবার বিভিন্ন শ্রেণীবিন্যাসের মধ্যে পার্থক্য থাকতে পারে। 5 কিংডম ক্লাসিফিকেশন একটা আছে, 5 রাজ্য বিশিষ্ট শ্রেণীবিন্যাস, সেটাও ইম্পর্টেন্ট। তারপর আছে এখানে জুলজি থেকে আসছে নন কর্ডেট আপ টু ফাইলা অ্যান্ড কর্ডেট আপ টু ক্লাস এনিমেল। এটা হলো ফাইলা পর্যন্ত এবং ক্লাস পর্যন্ত যে নন কর্ডেট এবং কর্ডেটার শ্রেণীবিন্যাস বৈশিষ্ট্য আছে, সেই ফাইলামগুলো আপনারা পড়তে পারেন। এটা ছিল ট্যাক্সোনমি থেকে, অর্থাৎ শ্রেণীবিন্যাস তত্ত্ব থেকে। তৃতীয় যে কোশ্চেনটা হবে সেটা হলো মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজমস বলতে আমরা অণুজীব বুঝি, যেমন ক্যারেক্টারিস্টিক্স আছে, টাইপস আছে, স্ট্রাকচার আছে, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল স্ট্রাকচার, মাল্টিপ্লিকেশন, ট্রান্সমিশন অ্যান্ড ইম্পর্টেন্স অফ ভাইরাস। ভাইরাসের যে টাইপ, স্ট্রাকচার, বৈশিষ্ট্য, হ্যাঁ, এবং কিভাবে ভাইরাস ট্রান্সমিশন হয়ে থাকে এবং ভাইরাসের যে গুরুত্ব, এগুলো থেকে প্রশ্ন হতে পারে। তারপর আছে হিউম্যানস ভাইরাল ডিসিজ, যেমন ডেঙ্গু, কোভিড-19 অ্যান্ড এইচআইভি। ডেঙ্গুর বৈশিষ্ট্য, কোভিড-19 এর বৈশিষ্ট্য, চিকিৎসা পদ্ধতি, এইচআইভি কি, এইচআইভি কিভাবে হয়, কিভাবে ছড়ায়, এই ধরনের প্রশ্ন হতে পারে। তারপর আছে প্লান্টস ভাইরাল ডিসিজের মধ্যে আছে পেপিয়া রিং স্পট ডিসিজ এন্ড মোজাইক ডিসিজ। পেপিয়া রিং স্পট এবং ডিসিজ এবং মোজাইক ভাইরাস, এটা আপনারা উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে পাবেন। লক্ষণ, প্রতিকার, চিকিৎসা পদ্ধতি, অর্থাৎ কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলো। তারপর আছে ক্যারেক্টারিস্টিক, স্ট্রাকচার, ক্লাসিফিকেশন, রিপ্রোডাকশন, ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার গঠন, বৈশিষ্ট্য। তারপর আছে কি শ্রেণীবিন্যাস এবং ব্যাকটেরিয়ার গুরুত্ব। এই এই টপিকস থেকে প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে হিউম্যানস ব্যাকটেরিয়াল ডিসিজ, যেমন টাইফয়েড এবং কি কলেরা। টাইফয়েড এবং কলেরার যে ব্যাকটেরিয়া গঠিত রোগ, এই রোগের লক্ষণ এবং এই রোগ কিভাবে প্রতিরোধ করা যায়, প্রতিকার কি, এরকম এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর আছে প্লান্টস ব্যাকটেরিয়াল ডিসিজ, ব্যাকটেরিয়াল ব্লাইট অফ রাইস অ্যান্ড পটেটো, সফট রড ডিসিজ। যেমন ব্যাকটেরিয়া গঠিত কিছু উদ্ভিদ রোগ আছে, যেমন ব্যাকটেরিয়াল ব্লাইট রোগ, ধানের ব্লাইট এবং পটেটোর সফট রড ডিসিজ। এগুলো একটু পড়ে নিতে পারেন, এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই ছিল 3 নম্বরের যে টপিকসটা আছে মাইক্রো অর্গানিজমস থেকে। 4 নম্বর টপিকসটা হলো ফটোসিনথেসিস অ্যান্ড রেসপিরেশন, অর্থাৎ সালোকসংশ্লেষণ এবং শ্বসন। এখান থেকে যে প্রশ্ন হতে পারে, যেমন ডেফিনেশন, রিঅ্যাকশন ফেজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিস, সালোকসংশ্লেষণের সংজ্ঞা। তারপর হতে পারে যে সালোকসংশ্লেষণের গুরুত্ব এবং সালোকসংশ্লেষণের যে ধাপগুলো আছে, একটা অন্ধকার পর্যায়ে, একটা আলোক পর্যায়ে,
হ্যাঁ, তারপরে আছে যে C3 C4 উদ্ভিদের মধ্যে যে কার্বন বিজারণের যে পথ আছে C3 এবং C4 উদ্ভিদের, হ্যাঁ, C3 চক্র এবং C4 চক্র দুইটাই ইম্পর্টেন্ট, যে কোনো একটা পরীক্ষাতে আসতে পারে। আপনারা এই চক্রগুলো একটু দেখতে পারেন। তারপর আছে নন সাইক্লিক এন্ড সাইক্লিক ফটো ফসফোরাইলেশন, অর্থাৎ চক্রীয় এবং অচক্রীয়, এবং চক্রীয় ফটোফসফোরিলেশন কি এবং তাদের যে ব্যাখ্যা, চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরিলেশন ব্যাখ্যাটা। তারপর হচ্ছে ক্যালভিন সাইকেল, হ্যাচ এন্ড স্ল্যাগ সাইকেল এন্ড সিক্যাম। ক্যালভিন সাইকেল বলতে C3 চক্রটাকে বুঝেছে, হ্যাচ স্ল্যাগ চক্র C4 যে চক্রটা আছে সেই চক্রটা, এটাও ইম্পর্টেন্ট। ডেফিনেশন, রিঅ্যাকশন, টাইপস অফ ইম্পর্টেন্স অফ রেসপিরেশন, শ্বসনের সংজ্ঞা, শ্বসনের যে বিক্রিয়া সমূহ, যেমন গ্লাইকোলাইসিসের ধাপটা, তারপরে শ্বসনের প্রকারভেদ। আমরা জানি দুই প্রকার, একটা হলো সবদ আর একটা হলো অবাধ শ্বসন। তো সবাদ শ্বসনের যে ধাপগুলো আছে তার মধ্যে গ্লাইকোলাইসিসের ধাপটা খুব ইম্পর্টেন্ট। এরকম ভাবে অবাধ শ্বসনেরও ধাপ আছে। অবাধ শ্বসনের ইম্পর্টেন্স, সবাদ শ্বসনের ইম্পর্টেন্স, এই ইম্পর্টেন্স গুলো জানতে হবে। তারপর আছে স্টেপস অফ এরোবিক রেসপিরেশন, যেমন গ্লাইকোলাইসিস। এরোবিক রেসপিরেশন বলতে সবাদ শ্বসনকে বোঝানো হয়েছে, এবং সবাদ শ্বসনের যে গ্লাইকোলাইসিসের ধাপটা আছে এটার আপনারা ইন্টারমিডিয়েটের উদ্ভিদ বিজ্ঞান বই থেকে আপনারা পড়ে নেবেন, খুব সুন্দরভাবে ওখানে দেওয়া আছে। তারপর অ্যাসিটাইল কুয়ে, TCA সাইকেল এন্ড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এটাও উচ্চ মাধ্যমিক উদ্ভিদ বিজ্ঞান বইয়ের মধ্যে আছে। অ্যাসিটাইল কুয়ে, তারপর TCA সাইকেল, বা ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ওখানে আছে, আপনারা ওখান থেকে পড়ে নিতে পারেন। তবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে C3 C4 যে চক্রটা আছে, সালোকসংশ্লেষণের সংজ্ঞা, সালোকসংশ্লেষণের অক্সিজেনের নির্গমন উৎস, হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। তারপর আছে গ্লাইকোলাইসিস, এরোবিক রেসপিরেশনের মধ্যে গ্লাইকোলাইসিস এটা খুবই ইম্পর্টেন্ট। এই ছিল 4 নং যে ইউনিট আছে, 4 নং ইউনিট থেকে। তারপর আছে 5 নং, যেটা 5 নং ইউনিট হলো নিউট্রিশন। নিউট্রিশন থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যেমন এসেনশিয়াল নিউট্রিশনাল এলিমেন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, অ্যাবজর্পশন অফ মিনারেল সল্টস, অর্থাৎ অত্যাবশ্যকীয় যে পুষ্টিগুলো আছে এবং যে পুষ্টির প্রকারভেদ ম্যাক্রো এবং মাইক্রো, এবং এগুলোর হিউম্যান ফুড অ্যান্ড নিউট্রিশন, এগুলোর অভাবজনিত লক্ষণ কি হতে পারে। তারপর আসে বিএমআই কিভাবে নির্ণয় করা হয়, ব্যালেন্স ডায়েট অফ হিউম্যান, ডাইজেশন, অর্থাৎ ডাইজেশন হজম এবং অ্যাবজর্পশন ইন হিউম্যান, মানব দেহে কিভাবে পরিশোষণ হয়ে থাকে বিভিন্ন খাবার, এগুলা থেকে প্রশ্ন হতে পারে। এগুলা সম্পর্কে আরো ডিটেলস যদি জানতে চান তাহলে আমার একটা ভিডিও আছে, আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। স্কুল লেভেলের যে NTRC-র এক্সামের যে ভিডিওটা আছে ওখানে, ভিডিওটা সম্ভবত তিনটা ভিডিও আছে স্কুল লেভেলের, দ্বিতীয় ভিডিওটা হতে পারে, একটু দেখে নেবেন। তারপরে আছে 6 নম্বর যে টপিকসটা আছে কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল, সমন্বয় এবং নিয়ন্ত্রণ। সেখানে আছে ফাইটোহরমোনস এন্ড ইট ইউজেস, বিভিন্ন ধরনের যে প্লান্ট হরমোনগুলো আছে, উদ্ভিদ হরমোনগুলো, সেই হরমোনগুলোর নাম, তাদের বৈশিষ্ট্য এবং তাদের ব্যবহার। তারপর আছে ভার্নালাইজেশন কিভাবে করা হয়, কোঅর্ডিনেশন কন্ট্রোল ইন হিউম্যান, সমন্বয় এবং নিয়ন্ত্রণ মানব দেহে, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ ব্রেনের গঠন এবং স্ট্রাকচার। তারপর আছে ক্রেনিয়াল নার্ভস, সেন্সরি অর্গানস, স্নায়ুতন্ত্র থেকে প্রশ্ন হতে পারে, সেন্সরি অর্গানস গুলো কি কি, স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ আই এন্ড আর, চোখ এবং কানের গঠন এবং তাদের কাজ কিভাবে কাজ করে, চিত্রসহ, এই প্রশ্নটা চিত্রসহ আসতে পারে। তারপর আছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এন্ড হরমোনস অফ হিউম্যান বডিতে যে হরমোন আছে, বিভিন্ন ধরনের হরমোনের কাজ এই চ্যাপ্টার থেকে হতে পারে। তো এটা ছিল 6 নং টপিকস, অর্থাৎ 6 নং প্রশ্ন। 7 নম্বর প্রশ্নটা যেটা হবে এটা হলো রিপ্রোডাকশন বা জনন। সেখান থেকে আসতে পারে যে প্লান্ট রিপ্রোডাকশন, ফ্লাওয়ার অ্যান্ড ইটস পার্টস, ফুল কি, ফুলের বিভিন্ন যে অংশগুলো আছে। তারপরে পলিনেশন বা নিষেক কিভাবে হয়, মাইক্রোস্পোরোজেনেসিস কিভাবে মাইক্রোস্পোর তৈরি হয়, মেগাস্পোরোজেনেসিস বা ডিম্ব কিভাবে তৈরি হয়, ফার্টিলাইজেশন বা নিষেক, হ্যাঁ, তারপর আছে ডেভেলপমেন্ট অফ নিউ স্পোরোফাইট, কিভাবে নতুন স্পোরোফাইট গঠিত হয়, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর আছে রিপ্রোডাকশন ইন হিউম্যান মেল এন্ড ফিমেল রিপ্রোডাকশন সিস্টেম, গ্যামেটোজেনেসিস, ফার্টিলাইজেশন, এমব্রিওজেনেসিস। আপনারা এই পুরো টপিকসটাই ইন্টারমিডিয়েটের উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান দুইটা বইয়ের মধ্যেই পাবেন। রিপ্রোডাকশন, এখানে যে প্লান্ট রিপ্রোডাকশন দেওয়া আছে এটা হলো 10ম অধ্যায়, এবং এই যে আরেকটা রিপ্রোডাকশন হিউম্যান আছে, এটা জুলজির শেষের দিকে একটা অধ্যায় আছে প্রজনন, সেখান থেকে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর পাবেন। তারপরে চলে যাই 8 নম্বর যে টপিকসটা আছে, 8 নম্বর টপিকসটা হলো বায়োডাইভার্সিটি অ্যান্ড ইকোলজি, জীববৈচিত্র্য এবং পরিবেশ তত্ত্বের মধ্যে আছে টাইপস এন্ড ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি কি, বায়োডাইভার্সিটির প্রকারভেদ, ইনসিটু এন্ড এক্সিটু কনজারভেশন, সংরক্ষণ বলতে কি বোঝায়, সংরক্ষণের প্রকারভেদের মধ্যে আছে ইনসিটু, এক্সিটু, এবং কিভাবে করা হয় ইনসিটু, এক্সিটু, এবং তাদের উপকারিতা,
এভারগ্রিন, সেমি এভারগ্রিন, ডেসিডুয়াস অ্যান্ড ম্যানগ্রোভ ফরেস্ট। সেমি এভারগ্রিন কি, এভারগ্রিন কি, এবং ওই ধরনের বনাঞ্চলে কোন ধরনের উদ্ভিদগুলো পাওয়া যায়, বৈজ্ঞানিক নাম আসতে পারে। যেমন ডেসিডুয়াস ফরেস্টের 5টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো, ম্যানগ্রোভ ফরেস্টের 5টা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লিখো, এরকম। ডেসিডুয়াস আমরা জানি পত্রঝরা বনাঞ্চল, পত্রঝরা বনাঞ্চলের বৈশিষ্ট্য, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য প্রশ্ন আসতে পারে। তারপর আছে এন্ডেঞ্জার্ড ও থ্রেটেন্ড অ্যানিমেলস অ্যান্ড প্লান্টস। এন্ডেঞ্জার্ড এবং থ্রেটেন্ড যে অ্যানিমালস গুলো বাংলাদেশের, এগুলো থেকে আসতে পারে যে 5টা আছে এন্ডেঞ্জার্ড এবং থ্রেটেন্ড প্লান্টের বা অ্যানিমেলের নাম লিখো। কজ অফ এক্সটিংশন অ্যান্ড কনজারভেশন, তাদের বিলুপ্তির কারণ কি এবং তাদেরকে কিভাবে সংরক্ষণ করা যায়, হ্যাঁ, এই সংরক্ষণের পদ্ধতি সমূহ প্রশ্ন আসতে পারে। তারপর আছে ইকোসিস্টেম দেখা যাচ্ছে ডেফিনেশন, কম্পোনেন্টস অফ ইকোসিস্টেম, পন্ড ইকোসিস্টেম, ফুড চেইন, ফুড ওয়েব অ্যান্ড ইকোলজিক্যাল পিরামিডস। ইকোসিস্টেমের মধ্যে আছে সংজ্ঞা, তারপর উপাদান সমূহ, বিভিন্ন ধরনের ইকোসিস্টেম, যেমন পন্ডের ইকোসিস্টেম আসতে পারে, যে পন্ডের বা পুকুরের একটা ইকোসিস্টেম বর্ণনা করো। তারপরে ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝায়, ফুড ওয়েব, হ্যাঁ, তারপর আছে ইকোলজিক্যাল পিরামিড। ইকোলজিক্যাল পিরামিড কি, কত ধরনের পিরামিড আছে, এরকম ভাবে বর্ণনা করতে পারে। তারপরে যে কোশ্চেনগুলো হবে সেটা হলো 9 থেকে 9 নম্বর কোশ্চেনটার যে টপিক সেটা হলো জেনেটিক্স অ্যান্ড এভলিউশন। জেনেটিক্স থেকে যেমন মেন্ডেল কে ছিলেন, মেন্ডেলের কেন জনক বলা হয়, মেন্ডেলের যে দুটি সূত্র আছে, হ্যাঁ, ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল, এগুলোর ব্যাখ্যা, এবং এক্সেপশন, যে ব্যতিক্রমগুলো আছে, মেন্ডেলের প্রথম সূত্রে কিছু ব্যতিক্রম আছে, দ্বিতীয় সূত্রে কিছু ব্যতিক্রম আছে, এগুলো পড়তে পারেন। তারপরে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স অ্যান্ড ডিসঅর্ডার্স, যে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স হচ্ছে বংশগত যে রোগগুলো আছে, বংশ পরম্পরায় যে রোগগুলো হয়ে থাকে, ডিসঅর্ডার্স, এই প্রশ্নগুলো পড়তে পারে। যেমন হিমোফিলিয়া একটা রোগ আছে, এটা হলো একটা ডিসঅর্ডার্স। তারপরে ল্যামার্কিজম কি, ডারউইনিজম কি, নিওডারউইনিজম বলতে কি বোঝায়, এভিডেন্স অফ ইভলিউশন, বিবর্তনের পক্ষে যে প্রমাণগুলো, ডারউইনবাদ বা ল্যামার্কবাদ, যে তারা যে মতবাদ দিয়েছিলেন বিবর্তন সম্পর্কে, সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তারপর আছে ক্রোনোলজিক্যাল অথবা জিওলজিক্যাল টাইম স্কেল। জিওলজিক্যাল টাইম স্কেল কি, বিভিন্ন পৃথিবীর যে জিওলজিক্যাল টাইম স্কেল বর্ণনা করো, এরকম প্রশ্ন হতে পারে। আপনারা এগুলোর জন্য অনার্স তৃতীয় বর্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের একটা টপিকস, একটা বিষয় আছে, সেখানে জিওলজিক্যাল টাইম স্কেল, তারপরে যে ইভলিউশন সম্পর্কে আলোচনা আছে, আপনারা ওখান থেকে প্রস্তুতি নিতে পারেন। তারপর শেষের যে প্রশ্নটা হবে সেটা হবে ইউনিট 10 থেকে, আর এটার যে টপিকসটা আছে বায়োটেকনোলজি, টিস্যু কালচার অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এখান থেকে যে প্রশ্নগুলো হতে পারে, যেমন বায়োটেকনোলজি কি, কনসেপ্ট, মানে ধারণা, বায়োটেকনোলজি কি, টাইপস, বায়োটেকনোলজি প্রকারভেদ, এবং বায়োটেকনোলজি গুরুত্ব। বায়োটেকনোলজি গুরুত্ব বিভিন্ন আসতে পারে, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, অথবা মানব কল্যাণে বায়োটেকনোলজির গুরুত্ব। তারপর প্লান্ট টিস্যু কালচার বলতে কি বোঝায়, প্লান্ট টিস্যু কালচারের ধাপসমূহ, মানে প্লান্ট টিস্যু কালচারের যে ধাপ, টিস্যু কালচার যেভাবে করা হয়, তারপরে ইউজেস, তারপরে ব্যবহার এবং গুরুত্ব, প্লান্ট টিস্যু কালচারের যে গুরুত্ব। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝায়, তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেমন রিকম্বিনেন্ট ডিএনএ কিভাবে তৈরি করা হয়, তার স্টেপস, হ্যাঁ, স্টেপসটা খুবই ইম্পর্টেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ বা ক্লোন কি, ক্লোন কিভাবে করা হয়, ক্লোনের স্টেপস গুলো। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনস, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং তাদের গুরুত্ব। আরো আসতে পারে জিএম ফুড কি, কয়েকটি জিএম ফুডের নাম বলো। তারপর ইনসুলিন কিভাবে তৈরি করা হয়, ইনসুলিন তৈরি করার পদ্ধতি। এগুলো হলো বায়োটেকনোলজি এবং টিস্যু কালচার থেকে প্রশ্ন। তো এইটা ছিল প্রদর্শকের জন্য, অর্থাৎ স্কুল লেভেলের যে প্রদর্শক হয়ে থাকে, স্কুল লেভেলের প্রদর্শক, জীববিজ্ঞানের প্রদর্শকের জন্য এই সিলেবাসটা। এবং এই সিলেবাস থেকে আমি যে যে প্রশ্নগুলো বলেছি এগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি প্রশ্নগুলো ভালোভাবে দেখতে চান, আরো ডিটেলস আছে, আমার একটা ভিডিও আছে, একটা নয় 3টা ভিডিও আছে স্কুলের উপর, স্কুলের যে জীববিজ্ঞান সহকারী শিক্ষকের উপর, আপনারা দেখতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন। আপনাদের যদি আরো কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওটাকে আপনারা লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।